এই দেখো তোমাদের অঙ্কতে বুঝতে কোথায় ভুল হলো। দেখো যারা যারা ভাবছো যে মুখস্থ করে চালিয়ে দেবো, তা না। দেখো কোশ্চেনটাই পরিষ্কার বলে দিয়েছে। দেখো বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে যে কিছু বিক্রয় মানে বিক্রি করলে বা কিনলে তার চারটে জিনিস সেম থাকে, চারটে জিনিস কোনো পরিবর্তিত হয় না। এক নাম্বার, ক্রয় মূল্য একই থাকবে, বিক্রয় মূল্য একই থাকবে, লাভ একই থাকবে, ক্ষতি একই থাকবে। শতকরাগুলো চেঞ্জ হতে পারে। আমি কার সাপেক্ষে শতকরাটা নির্ণয় করছি? কোশ্চেনে বলেছে কি বিক্রয় মূল্যের উপরে 20% লাভ। তাহলে আমি কি বলতে পারি, যদি বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যের উপরে বলে দিয়েছে, তাহলে যদি বিক্রয় মূল্য আমাদের 100 টাকা হয়, তাহলে 100 টাকায় 20% লাভ, মানে 20 টাকা লাভ হলো। ক্লিয়ার? তাহলে 100 টাকা বিক্রয় মূল্য, 20 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কি পাবো? ক্রয় মূল্য। তাহলে 100 থেকে 20 বাদ দেবো, তাহলে হবে কি ক্রয় 80 টাকা ক্রয় মূল্য। এখন কোশ্চেনে বলেছে কি ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ। তাহলে সূত্র কি বলো তো শ্রাবণী? শতকরা লাভের সূত্র। আসবো 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 শতকরা লাভের সূত্র বলো। লাভ বাই গুণ 100। তাহলে লাভ কত হয়েছে? 20 টাকা। ক্রয় মূল্য কত? 80 টাকা ইন্টু 100। শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা 4 দিয়ে 8 কাটলে 2, 4 দিয়ে 20 কাটলে 5, 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে 5 5 25। কিন্তু এখানে কোনো রকম একক কিন্তু হবে না, বা পার্সেন্টের চিহ্ন হবে না। কেন হবে না? কারণ আমরা শতকরা এবার করলাম। হ্যাঁ বলো রিয়া, কি সমস্যা? ওরে এটাই তো একবারে বললাম, লাভ 20 টাকা। মানে ওখানে আমি অঙ্কটা করে দেখিয়েছি যে লাভ কি করে বেরোলো, বুঝতে পারলাম? এখানে একবারে বলে দিলাম। পেন সব শেষ, ওদের 3টে পেন দিয়েছে আর পেন নেই আমার কাছে। রিয়া থেকে নাও। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা 100 এর 20% এর মানে কি বলো? এর মানে কি? তাহলে আমি 100 গুণ 20% লিখতে পারবো? ওটা তাহলে বিক্রয় মূল্য বার করেছি, দেখো শুধু লাভ বার করিনি। আগে এটা দেখো, তাহলে শুধু লাভ বার করেছি। ব্যাপারটা হচ্ছে যখন আমি 100 যোগ 100 এর 20% লিখছি, মানে এই 100টা হচ্ছে হয় ক্রয় মূল্য, আর 100 এর 20% হবে কি, যেহেতু যোগ তার মানে লাভ। বুঝতে পারলাম? যদি আমি শুধু লাভ বার করতে চাই তাহলে 100 সঙ্গে কি যোগ করব? করব না, কারণ কি আমার সেক্ষেত্রে ক্রয় মূল্য লাগছে না, আমার তো শুধু লাভ লাগছে। বুঝতে পারলাম? ওকে। আচ্ছা দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে আদিত্য একাই ফাঁদে পড়েছে। আরে দুটো স্টেপের অঙ্ক কেন করতে গেছে? আসবো আসবো আসবো। দেখো দ্বিতীয় অঙ্কটা বলেছি কি পরপর প্রথমে 20%, দ্বিতীয়বার 10% ছাড়বো, তাহলে সমতুল্য ছাড় কত? খুব ইজি। ধরে নিই কোনো একটা দ্রব্যের দাম 100 টাকা হয়েছে, তাহলে প্রথমবার যদি 20% ছাড়ি, তাহলে 100 টাকার 20% মানে 20 টাকা, তাই তো? তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত দাম হবে? 80 টাকা। তাহলে 20% ছাড় দেওয়ার পরে দ্রব্যটার দাম হলো কত? 80 টাকা হচ্ছে। এবার বলেছি কি এই 80 টাকার উপরে 10% ছাড়। 80 টাকার 10% কত হবে? 80 গুণ 10 বাই 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 8 একে 8। তাহলে 80 থেকে আমাকে আরো 10% ছাড়ের জন্য কত টাকা বাদ দিতে হবে? 8 টাকা। তাহলে 80 থেকে 8 বাদ দিলে 72। তাহলে এখন আমি দুবার ছাড় দেওয়ার ফলে বস্তুটার দাম দাঁড়ালো 72 টাকা। তাহলে আমি তাহলে আমার দাম ছিল কত? 100 টাকা। বেচলাম দুবার ছাড়ে 72 টাকায়, তাহলে ছাড়লাম কত টাকা? 100 থেকে 72 বাদ বিয়োগ করতে পারলে 28 বেরোবে, না পারলে বেরোবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি দিয়েছো, লিখেছো? কি লিখতে পারছো না? বাড়ির ফোন নাম্বার মনে নেই? ও লাগবে না, আর কিছু দাও দাও, যা লিখেছো হয়ে দাও। আচ্ছা যা বড় হয়ে কি হবে লিখুনি? আরে ওই একটা প্রথমটাই হবে। আচ্ছা আগে কোন স্কুলে পড়তে?
বালিয়াডাঙ্গা প্রাইমারি স্কুল না জুনিয়র হাই স্কুল? জুনিয়র হাই স্কুল। তাহলে এবছর দিগনগর হাই স্কুলে ভর্তি হয়েছো, তাই তো? খুব ভালো কথা, খুব ভালো বিষয়। তা এই ছেলেগুলোর মধ্যে কাউকে চেনো? ও বি সেকশনে, আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে তো? ফোন আছে তার মানে? গেম খেলো না তো? পাবজি? ও হ্যাঁ আমি মানে বলছিলাম, তা গেম খেলা একটু কমাতে হবে, কেন বলো তো? দেখো মাধ্যমিকটা পাস করে যাওয়ার পরে গেমটা খেলো, 3 মাস টাইম পাবো, তখন সারাদিন খেলবা। এখন কি বলতো, খেললে ওই 9 আর পাস হবে না। এখন 9 পাস না করলে আবার 9এই থাকতে হবে, বলতে পারলাম? পাস করতে হবে না, হবে না? দেখো সি পেয়ে হলেও পাস করতে হবে, ভালো নাম্বারের দরকার নেই, পাস তো করতে হবে। তো একটু গেম টেম খেলে না এইগুলো মাথায় থাকবে না, গেম থাকবে। তো ওই জন্য একটু গেম টেম বন্ধ করে পড়াশোনা করো, মাধ্যমিকটা পাস করে নাও, তারপরে পাবজি কেন অন্য কিছু খেলবা, ভালো ভালো গেম আসবে। মেটাভার্সে জম্বির মতো ঘুরে বেড়াবা মাধ্যমিকের পরে। না না 3 মাস ছুটি বাবা। আচ্ছা অঙ্ক বই আছে তো? বিজ্ঞান বই কিনেছো কোনো? কি কিনেছো দেখি, বার করো। ভৌত বিজ্ঞান হচ্ছে রায়মার্টিন। আচ্ছা ও সাতরা, আচ্ছা ও, আচ্ছা আর কি আছে? জীবন বিজ্ঞান, প্রথম পেজে প্রথম পৃষ্ঠা দেখো, প্রান্তিকে। আচ্ছা এই যে শোনো, জীবন বিজ্ঞান আমি এখানে কি করাই, সাতরা জীবন বিজ্ঞান সাতরা করাই, ভৌত বিজ্ঞান ছায়া প্রকাশনী করাই, ঠিক আছে? তা জীবন বিজ্ঞানের সাতরার আর ভৌত বিজ্ঞান ছায়া প্রকাশনের একটা বই নিতে হবে, নালে কিন্তু বুঝতে পারবে না কিছু, কিচ্ছু করার নেই, হয়ে গেল। দাঁড়াও আসছি। হ্যাঁ হ্যাঁ, কোন বই থেকে? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে ওই কার্ড দিয়েছেন একটা, কার্ডে দেখবো একটা নাম্বার আছে, বার করো বার করো। নিচে নাম্বার লেখা আছে দেখেছো? ওই নাম্বারটা একটু হ্যালো করবা, দিয়ে বলো ক্লাস 9 তোমার নাম দিয়ে পাঠাবা, আমাদের গ্রুপে অ্যাড করব। আর ওই গ্রুপ থেকে সকল ডিটেলস তোমাকে দিয়ে দেবো, কবে কবে পড়া, কি কি বই লাগবে সব বলে দেবো, ঠিক আছে? আজকে বাড়ি গিয়ে পাঠাবা, বুঝছে? আচ্ছা এবার হচ্ছে অঙ্কে আসি। হ্যাঁ ওই একবারে বলে দেবো, এখন আর সময় নষ্ট করবো না। আচ্ছা আগের দিন তোমাদের সূত্র লিখেছিলাম তাই না? তাহলে বলো দেব, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? সূত্র পড়ে আসোনি? তুমি পড়ে এসছো? কে পড়ে আসেনি? ও না, কে পড়ে এসেছো সূত্র? একটা দুটো তিনটে চারটে, বলো সঞ্চারী, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলো, বর্গক্ষেত্রের পরিসীমা। বলো কটাই বলো, বলো। 4 গুণ বাহু, এই তো বলবা। আর কি সূত্র লিখেছেন আমাকে দেখে নি, পিন মেরে আবার কি? এই শোনো, এইখানে এই চ্যাপ্টারটার মধ্যে একটার মধ্যে 3টে চ্যাপ্টার আছে, একটু খেয়াল রাখবা। ত্রিভুজ, চতুর্ভুজ আর ক্ষেত্রফল, এই না ত্রিভুজ আর চতুর্ভুজ। এবার চতুর্ভুজ 2-3 ধরনের আছে, সামান্তরিক আছে, ট্রাপিজিয়াম আছে, রম্বস আছে, সবগুলো আলাদা আলাদা অঙ্ক আছে, তাই আলাদা আলাদা সূত্র আছে। তো এই সূত্রগুলো কিন্তু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, হুম, নাহলে এই চ্যাপ্টার আর হবে না। তা আগের দিন তোমাদের ওই আয়তক্ষেত্রের আর বর্গক্ষেত্রের সূত্রগুলো লিখেছিলাম, সমকোণী ত্রিভুজ। আচ্ছা
হুম, ধরবো ওটা তাহলে পারবা তো, ধরবো না তাহলে। বলো আদিত্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ইস, হ্যাঁ তুমি বলো। ঠিক আছে, শুরু করো। অঙ্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার 220, কোষে থেকে 15.1 পার করো। যারা যারা সূত্র মুখস্থ করনি তারা তারা অঙ্ক বিন্দু মাত্র বুঝতে পারবা না, আগের দিনই বলেছিলাম। কেমন বলো বলো, তুমি চাপ নিও না। বলে চাপ তুমি নাও, আমি তো নেবো কেন? আচ্ছা, 3-এর অঙ্ক থেকে শুরু করি। 220। তোমার বন্ধুর খবর কই? বিপ্লব, চলো না। 3-এরটা, 3-এর প্রশ্ন। বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, তাই তো? বাচ্চাদের লাগে। মাঠটির চারিদিকে একক ক্ষেত্র, কি একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে। দেখো বিষয়টা হচ্ছে কি, অনেকে এখন বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, তাও এখন ক্ষেত্রফল আর পরিসীমা চেনে না। এটা হচ্ছে আয়তকার মাঠ হচ্ছে, মনে করো আয়তকার মাঠে পাঁচিল দেওয়া আছে, আয়তকার মাঠে পাঁচিল, তাহলে পাঁচিল কি মাঝখান দিয়ে দেবে না সাইড দিয়ে দেবে? তাহলে যে অংশে পাঁচিল দেওয়া থাকে সে অংশে, সেটা হচ্ছে পরিসীমা, সেটা কি পরিসীমা। আর মাঠের মাঝখানে যে ঘাসগুলো জন্মায় সে অঞ্চলটার নাম কি? ক্ষেত্রফল। হলো? আচ্ছা, ক্ষেত্র যে কোনো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে মনে রাখবা, পরিসীমা মানে হচ্ছে এই 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। হলো? আচ্ছা, আর ক্ষেত্রফল মানে হচ্ছে পাশাপাশি থাকা দুটো বাহুর গুণফল, পাশাপাশি থাকা দুটো বাহুর গুণফল। দেখো আয়তক্ষেত্রের বড় বাহুটার নাম দৈর্ঘ্য, ছোট বাহুটার নাম প্রস্থ। তাহলে যদি ক্ষেত্রফল বার করি, পাশাপাশি থাকা দুটো বাহুর গুণফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যদি পরিসীমা বার করি, আমরা দেখো পরিসীমা বার করা যার সূত্র মুখস্থ থাকবে না সে এইভাবে বলবা, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তা হবে। যার মনে থাকবে সে এইভাবে বলবা, ঠিক আছে? 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফলকে আমরা কি বলবো? পরিসীমা। আর পাশাপাশি থাকা দুটো বাহুর দৈর্ঘ্যের গুণফলকে ক্ষেত্রফল। তাই তো নন্দিতা? ক্লাস 5-এ মুখস্থ করেছিলে? বলো লকডাউন ছিল, পড়তেই যাইনি, বাড়িতে করোনার কামড় খাচ্ছিলাম। আচ্ছা, 3-এরটা, এটা কাটবেন কেন? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে না? তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যখনই বলে দেবে তাদের সঙ্গে এক্স গুণ করে আমরা আসলটাকে ধরে নেবো। তাহলে দেখো দৈর্ঘ্যের জায়গায় অনুপাতে 4 লেখা আছে, প্রস্থের জায়গায় 3 লেখা আছে, তাহলে আমরা লিখবো যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4x, আচ্ছা ধরি এই গড়াই কথা না, এবং প্রস্থ সমান 3x। আচ্ছা, একক এখানে মিটার লিখতে হবে। হলো? এবার সবার প্রথমে আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই x এর মান। এখন দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কে না মোট 4টে জিনিস থাকে আয়তক্ষেত্রের অঙ্কে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পরিসীমা। আয়তক্ষেত্রের অঙ্কে কি কি জিনিস থাকে? 4টে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পরিসীমা। এখন এই 4টের মধ্যে যে কোনো 3টে দিয়ে দেওয়া থাকবে, হয়েছে? যেমন দেখো অনুপাত আকারে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এখন দেখো ক্ষেত্রফল আর পরিসীমার মধ্যে একটা বলে দেওয়া আছে। দেখো দেখো বলেছি কি, ওই মাঠের চারিদিকে হেঁটে, মাঠের চারিদিকে হেঁটে আসা মানে কি এই অঞ্চলটা হেঁটে আসা, তাহলে কোথায় হাঁটলো? তাহলে আমাকে পরিসীমা দেওয়া আছে,
তাহলে আমরা আজকে যেটা দেওয়া আছে সেটা আমরা এই এক্স এর সাপেক্ষে বার করব। পরিসীমা 4x মিটার। আচ্ছা, তাহলে আমাদের পরিসীমা বলে দেওয়া আছে, পরিসীমার মান বলে দেওয়া আছে। তাহলে আমরা এই দৈর্ঘ্য আর এই প্রস্থের সাপেক্ষে কি বার করব? পরিসীমা। তাহলে স্নেহা পরিসীমার সূত্র কি? হ্যাঁ, তাহলে পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরীক্ষার সময় লেখার দরকার নেই, মনে রাখার জন্য বাড়িতে লিখবা। সমান সমান 2 গুণ দৈর্ঘ্য কত পেয়েছি গো আমরা? দৈর্ঘ্য 4x, 4x এই আর প্রস্থ 3x। আচ্ছা, নতুন মানুষ, তোমার নাম? ইয়াসিম শেখ। তাহলে ইয়াসিম, তাহলে বলো 4x আর 3x যোগ করলে কত হয়? 4x আর 3x যোগ করলে কত হয়? 7x। হ্যাঁ, তাহলে 7x গুণ 2 মানে 14x মিটার। আচ্ছা, একটু ভেঙে লিখি। 2 গুণ 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 ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমাদের হিসাবে এই দেব, ওই চব, ওই চব, এই চব, যাও। বলছে বন্ধু খাবার খা, কি অশান্তি। আচ্ছা, আমাদের এই রিয়া, আমরা পরিসীমা কতবার করলাম? মিটার। বইতে পরিসীমা কত বলেছে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? আমরা যে পরিসীমা বার করেছি আর বইতে যে পরিসীমা দেওয়া আছে সেটা সমান। তাহলে আমরা কি 14x সমান সমান 336। তাহলে বা x সমান সমান, দেখো 14 এর সঙ্গে x টা কি আকারে আছে? গুণ। তাহলে 14 এর দিকে যাবে কি আকারে? ভাগ। 336 বাই 14। তাহলে আমরা দেখো 36 এর 6 আর 4 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আচ্ছা, এখন আর অপশন নেই, 7 দিয়ে কাটতে হবে। দেখো 7 দুগুণে 14, 14 থেকে 16 থেকে 14 বাদ গেলে 2, 28, 4 7 28। তাহলে বাই x এর মান কত পেলাম? 24। এখন দেখো কোশ্চেনে কি বার করতে বলেছে? মাঠের ক্ষেত্রফল। কোশ্চেনে বার করতে বলেছে মাঠের ক্ষেত্রফল। পারমিতা, ক্ষেত্রফলের সূত্র? হ্যাঁ, বাহু ইন্টু বাহু। আয়তক্ষেত্রে বাহু দুটোর আলাদা আলাদা নাম আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কি লিখবো? অতএব দৈর্ঘ্য সমান সমান, দেখো আমরা দৈর্ঘ্য ধরেছিলাম কত গো আগে? 4x। তাহলে এখন 4 ইন্টু x এর মান 24। তাহলে 4 4 16 6 থাকলো 196 মিটার। আচ্ছা, এবং প্রস্থ? প্রস্থ কত ধরেছিলাম? 3x। তাহলে 3 ইন্টু কত হবে? 24 মিটার। 3 4 12 2 হয় থাকলো 1, 3 2 6 7 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল বলো দেব, ক্ষেত্রফলের সূত্র? ক্ষেত্রফলের সূত্র বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে দৈর্ঘ্য আমাদের কত? 96, প্রস্থ 72। এ অত ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে মনে হয় চাঁদের মাটিতে পা রেখে দিয়েছে। আমরা x এর মান বার করলাম, বার করে ওই দৈর্ঘ্য আর ওই প্রস্থের মান বার করলাম। তাহলে এখন দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 96 কে 72 দিয়ে গুণ করে দেখাও দেখি কেমন পারো। 72 দিয়ে গুণ করো, করো করো করো, বলো বলো। তাই? আচ্ছা, উত্তর দেবে বলো না তো, আজও মানুষেরা। আচ্ছা, 6 7 42 2 হলো 4, 7 নং 63 আর 4 67, 2 1 9 6 9 1 2, 6 9 1 2। হ্যাঁ, উত্তর একজন বার করে রাখো। আচ্ছা, ইয়াসিনের প্রথম পরীক্ষার রেজাল্ট কেমন হলো? আমাকে শূন্যর উপরে না নিচে? হ্যাঁ হ্যাঁ, উপরে কত? 5 6 10 15 15।
10, বাহ। আর বিজ্ঞানে হয়েছে হয়েছে হয়েছে। বিজ্ঞানে আরে চুপ 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 চুপ। বিজ্ঞানে বিজ্ঞানে কোন বিজ্ঞানে 5 আর জীবন বিজ্ঞানে কত? বেশি দাও বেশি দাও তো 2। হ্যাঁ ভৌত বিজ্ঞানে 20, এই জীবন বিজ্ঞানে 20। 2 জীবন বিজ্ঞানে 2 কি করে হলো? আচ্ছা ঠিক আছে, এবার একটু ভালো করতে হবে। ঠিক আছে। এই চুপ। হ্যাঁ আবার বকতে শুরু করে, চুপ। বুঝে বললাম পায়েল, বুঝতে পারলে? আস্তে 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 ধাক্কা মেরে দিও না তোদেরও। অনেকদিন আগে, আগের বছর কেন এটা? হ্যাঁ হ্যাঁ মানে এখন না 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 ওই জন্য না, অঙ্ক তো আমি মুছবো এবার। হুম আচ্ছা এরপরে 4 প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। আচ্ছা কোশ্চেনে কি চেয়েছে একটু দেখো। দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে একটা বর্গাকার মাঠ আছে, না আয়তকার মাঠ আছে, আয়তকার মাঠে বেড়া দেবে। এবার বেড়া দেই কোথা দিয়ে? ভেতর দিয়ে না বাইরে দিয়ে? তাহলে পরিসীমা দিয়ে। তাহলে প্রথম জিনিস পেলাম কি, আমাকে পরিসীমা বার করতে হবে। হয়েছে? আচ্ছা আসবো আসবো কথা না। আচ্ছা এরপরে আচ্ছা তাহলে পরিসীমা বার করার জন্য দরকার কি কি? আয়তক্ষেত্রের অঙ্কে দুটো জিনিসই দরকার, দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দেখো দৈর্ঘ্য প্রস্থ কোশ্চেনে আছে কি নেই? নেই, তাহলে কন্ডিশন দেওয়া আছে। দেখো বলেছে কি প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হয়। এর মানে মানে হচ্ছে মনে করো এই যে জমিটা আছে না, এই জমিটাকে যদি আমি খুব ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করি, তাহলে এক একটা বর্গক্ষেত্র চাষ করতে খরচ হয় 3.50 টাকা। আর পুরো জমিতে যতগুলো বর্গক্ষেত্র আছে সম্পূর্ণটাকে চাষ করতে খরচ হয় 1400 টাকা। হলো? তাহলে এখন আমি তাহলে 1400 টাকাকে যদি 3.50 টাকা দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে পেয়ে যাবো ছোট ছোট। তাহলে টোটাল বর্গক্ষেত্র মানে কি? ক্ষেত্রফল। কি পেয়ে যাবো? এর ভেতরকার ক্ষেত্রফল। মোট টাকাকে একক ক্ষেত্রফল মানে কে চাষ করতে যে খরচ হয় সেটা দিয়ে ভাগ করলে কি পাবো? ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফলটাকে বার করি। হ্যাঁ লেখো 4 ধরি বর্গক্ষেত্রের একটি বাহুতে দু একটা করবো। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বলেনি, আমরা ধরে নিয়েছি এক্স একক। আচ্ছা আচ্ছা এখন অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। পায়েল বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? মানে ক্ষেত্রফলের সূত্র বলো। পাশাপাশি দেখো দুটো বাহুর দৈর্ঘ্যের গুণফল। তাহলে বর্গক্ষেত্র মানে কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান তার সবকটা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। ঠিক আছে?
বাহু তার স্কোয়ার। তাহলে দেখো আমরা বাহুকে ধরেছি কত, তাহলে বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা এখন 3.50 টাকা হিসেবে পুরো জমি চাষ করতে 1400 টাকা খরচ হলে ওই জমির ক্ষেত্রফল, বলো স্নিগ্ধা কি করে বার করবো? একক ক্ষেত্রফল চাষ করতে 3.50 টাকা লাগে, আর পুরো ক্ষেত্রফল চাষ করতে 1400 টাকা লাগে, তাহলে জমির ক্ষেত্রফল কত কি করে বার করবো? কে পারবে? 1400-কে 3.50 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1400/3.50। ওহো ক্ষেত্রফল বার করছি তো, সূত্রের জন্য বাহু স্কয়ার, তুমি বাহু স্কয়ারই মনে রাখো, অসুবিধা কিছু নেই। কেন গো? আমি ও আচ্ছা, এককটাকে আমরা মিটার, বই মিটার বলছে বলে মিটার লিখবো, তাই তো? তো মিটার লেখো, অসুবিধা নেই, মিটার লেখো, একক যেখানে লেখা আছে থাকুন, অসুবিধা নেই। আচ্ছা এখানে আমরা কাটাকুটি করব না, দরকার নেই, পরে আমার কাছে সুন্দর করে কাটতেই হবে। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, আমরা আগে এক্স ধরে ক্ষেত্রফল বার করছি কি এক্স স্কোয়ার, আর বইয়ের ক্যালকুলেশন হিসেবে, বইয়ের তথ্য অনুসারে ক্যালকুলেশন করে ক্ষেত্রফল বার করেছে এটা, তা দুটো একই না আলাদা? তাহলে কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার সমান সমান 1400/3.50। এখন নিচের লাইনে আমরা দশমিক তুলে দেবো, হ্যাঁ? না জ্যামিতি আছে, আচ্ছা আচ্ছা বীজগণিত আছে আছে আছে, ও রাশি বিজ্ঞানের মধ্যে আছে, একটুখানি আছে, গ্রাফ আছে বড়। কি পুরো জমির, আমি বুঝতে পারছি না কোনটা গো? ও এটা ওই জমির জমি জমি জমি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার সমান সমান, বলো কর বাবু, উপরে 1400 ছিল, নিচে 3.50 ছিল, নিচে যদি দশমিক তুলে দিই 350 হবে, তাহলে কি গুণ ভাগ যোগ বিয়োগ কি করব? কোথায় করব? কোথায় করব? কোথায়? আরে দশমিক, দশমিক তোলার জন্য গুণ 100 উপরে, নিচে দশমিক তুললাম তাহলে উপরে। আচ্ছা এবার 0 0 কেটে দিলাম, 35, 5 5 7 35, 5 দুগুণে 10, 7 দিয়ে 14, 7 দুগুণে 14, দুটো 0, তাহলে বা এক্স এর স্কোয়ার সমান 200-কে 200 দুগুণে 400, 200 দুগুণে 400, তাহলে বা এক্স মানে কত হলো √400। বলো তো সঞ্চারী, 400 কত স্কোয়ার করলে পাওয়া যাবে? ও বাচ্চাই বলো, আরে বলো। ও বাবা 20, 420 স্কোয়ার করলে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স এর মান কত বেরোলো 20, এক্স এর মান কত বেরোলো 20, তার মানে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত? 20। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলো। এবার কোশ্চেনে কি চেয়েছে? বর্গক্ষেত্রে 4 সাইড দিয়ে বেড়া দিতে হবে, তাহলে বেড়া কি বরাবর দেবে? পরিসীমা বরাবর। এবার বেড়ার আবার লেয়ার থাকে, অনেকে বলে 4 পাক বেড়া দেবো, ক পাক দেবে? দেখো 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 দেয়া আছে, বলেছে তারের বেড়া আছে, আচ্ছা প্রতি মিটারে এত টাকা হিসাবে সমুদ্র জমি 4 ধারে একই উচ্চতা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে প্যাচ দেওয়া নেই, দাঁড়াও, কোশ্চেনে বলেছে শুধু 4 ধারে বেড়া দেবো, তাহলে 4 ধার মানে পরিসীমা বরাবর। আচ্ছা কোন কোন অঙ্কে এরকম বলে দিয়েছে 4 ধারে
তার কাটা দেবো 4 বার, মানে নিচে একটা 4টে থাক করবো, বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এক্ষেত্রে কি 4 দিয়ে গুণ করার প্রয়োজন নেই, কারণ একবারই বেড়া দেবে। আচ্ছা তাহলে কি লিখবো? অতএব দেখো, চোরের ইচ্ছা হলে সে হেলিকপ্টার নিয়ে ঢুকতে পারে, ওটা বড় বিষয় না। এখন অঙ্কে আসো। তুমি এটা ভাবো, কেন ঢুকবে না? এই গরমকাল বললো, ঋত্বিক রোশন আর সালমান খান যদি একটা ওই 20 টাকার বোতলের জন্য লাফালাফি করতে পারে, তাহলে চোর ঢুকবে না কেন? আচ্ছা, পরিসীমার সূত্র বর্গক্ষেত্রের বলো। 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এই শিখার দিকে আমার চুল পেকে গেল। বাহু, আচ্ছা বাহুর দৈর্ঘ্য আমাদের বেরিয়েছে কত? 20। তাহলে 4 দুগুণ 8, 80 মিটার। তাহলে বেড়া লাগবে কত মিটার? 80 মিটার। এই উত্তর মেলাও। 680। তারপরে টাকা বার করতে বলেছে, তাই না? ঠিক 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 ঠিক। এই সাইডটা আচ্ছা, তাহলে এখন আমরা পরিসীমা পেয়ে গেছি, মানে পরিসীমা যতটা হয়েছে ততটা বেড়াই লাগবে, কিন্তু বেড়া দিতে তো খরচ হবে। বলেছি কি প্রত্যেক মিটারে খরচ কত? 8.50 টাকা। তাহলে এই 80 কে 8.50 টাকা দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব প্রতি মিটারে, আচ্ছা প্রতি মিটার বেড়া দিতে 8.50 টাকা খরচ হলে জমিটি বেড়া দিতে মোট না না খরচ হবে, কি করব? খরচ কত হবে? 8.50কে 80 দিয়ে গুণ করে দেবো। এটা উত্তর বেরোবে টাকাতে, উত্তর বেরোবে টাকাতে, কারণ খরচ করছি তো। তাহলে 8.50 দশমিক যদি তুলে দিই, তাহলে 850/100 ইন্টু 80। একটা শূন্য একটা শূন্য কেটে গেলো, এই শূন্য কেটে গেলো। তাহলে 8 দিয়ে 85 গুণ করলে 5 8 40 শূন্য হয়ে থাকলো 4, 8 8 64 আর 4 68, 680 বেরিয়েছে না? বাহ, মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, ভুংচু না কি বলতো, এই ছোটবেলা থেকে যারা এগুলো পড়োনি তাদের একটু কষ্ট হবে। ফাইভে এইগুলো ওটা তুমি করেছো সেটা আলাদা বিষয়। কিন্তু তখন তুমি তো তখনও পড়োনি, এখনো পড়োনি। তুই 5 বছরে তুমি কি করলে? ভোট কাকে দেবো? ভোট দিলে নিজের বাড়িতে দাও, সকালবেলা ব্রাশ করে চলে যাবো, তাকে বাজারে নিয়ে চলে আসবো, লাভ নেই। আচ্ছা নেক্সট, আর একটা অঙ্কই করাবো। বলো, তুমি বলো। তাহলে চৌধুরী বাবু সূত্র মুখস্থ করেছো? করবা না? কোথায় গেছিল? বিয়ে বাড়ি গেছিল? অঙ্কটুকুনি? ও আচ্ছা, টুকুনি 11 থেকে।
বুঝতে পারলাম। আচ্ছা 6 নম্বর প্রশ্ন। পেছন থেকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে। আচ্ছা 6-এরটা, আমাদের গ্রামে 6-এর প্রশ্ন, একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমি পরে 3 হবে, 6টা করে। এই বর্গাকার জমির 4 ধার একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। কি বুঝতে পারলে? আবার পড়তে হবে তাহলে। আমাদের গ্রামে 6টা হচ্ছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির 4 ধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। আচ্ছা একটুখানি জিনিসটা বুঝে নেব। দেখো বর্গাকার জমি বলেছে, এমন জমি, এই জমিতে দেওয়াল দেবে, হয়েছে। এখন বলে দিয়েছে কি দেওয়ালটা 3 ডেসিমিটার চওড়া। দেখো সম্পূর্ণ অঙ্কটা দেখো মিটারে দেওয়া আছে, শুধু দেওয়ালের চওড়াটা কিসে দেওয়া আছে, ডেসিমিটারে। তাহলে ডেসিমিটারটাকে আগে মিটারে আনতে হবে। এটা বোঝার জন্য কিলো হেক্টর ডেকা পড়তে হবে। দেখো কিলো হেক্টর ডেকা মিটার, তারপরে ডেসি, তার মানে বুঝলাম 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসি দিতে গেলে গুণ না ভাগ, বাড়ছে সংখ্যা গুণ, আর যদি ডেসি থেকে মিটারে আসি ভাগ। তাহলে কোশ্চেনে বলছে 3 ডেসিমিটার চওড়া, তাহলে 3 ডেসিমিটার মানে হচ্ছে 0.3 মিটার, 10 দিয়ে ভাগ করলে 0.3 হবে, তাই তো। আচ্ছা এবার বলেছি কি হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে, হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। আচ্ছা 3 ডেসিমিটার চওড়া যদি দেওয়াল হয় তার মানে কি এর ভেতরে 3 ডেসিমিটার চওড়া জায়গা নিয়ে নেবে, তাই তো। তাহলে এই অংশটা কি দেওয়া হবে, এই অংশে দেওয়াল দিয়ে দেবে। এই অংশটার ওই এই অংশটা ওই বেধ কত, 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, আর দৈর্ঘ্য কত 300 মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে উত্তর কিন্তু আমাদের বর্গ মিটারে বেরোবে, হয়েছে। আচ্ছা তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখবো যে, হ্যাঁ বলো। হুম, উত্তর তো টাকা দিয়ে বেরোবে, আমরা অঙ্ক শুরু করবো আমরা আগে বর্গ মিটার। হ্যাঁ লিখবো যে, হ্যাঁ 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 লেখো 300 মিটার আঁকো বাহু বিশিষ্ট জমির পরিসীমা, ধরবো কেন, সব দেওয়া আছে। 300 মিটার বাহু বিশিষ্ট জমির পরিসীমা, ও আচ্ছা বাহু বিশিষ্ট বর্গাকার জমির পরিসীমা। আচ্ছা বর্গাকার জমির পরিসীমা সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 গুণ বাহু, তাহলে 4 গুণ বাহু মিটার সমান সমান 4 গুণ, হ্যাঁ 300 মিটার, 4 গুণ 300 মিটার, হয়েছে। সমান সমান 3 4 1200 মিটার। আচ্ছা তাহলে 1200 মিটারটা কি বেরোলো, জমিটার পরিসীমা।
হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা বার করব ক্ষেত্রফল। অতএব জমিটির ক্ষেত্রফল, অতএব জমিটির ক্ষেত্রফল। তাহলে জমিটির ক্ষেত্রফলের সূত্র কি? বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার। তাহলে বাহু তার স্কোয়ার বর্গ মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য 300, তার স্কোয়ার বর্গ মিটার। 300 স্কোয়ার মানে 3 3 9, 2 শূন্য, 4 শূন্য বর্গ মিটার। তাহলে 90,000 বর্গ মিটার হয়ে গেল। আচ্ছা, এবার শোনো, লেখা বন্ধ। দেখো, দেখে নাও। দেখো, বাইরের জমির এই বাহুর দৈর্ঘ্য ছিল 300 মিটার, কিন্তু যখনই পাঁচিল দিয়ে দিলাম, তাহলে পাঁচিলের অংশটা তো জমিতে দাদা আমি কিছু করতে পারছি না। তাহলে আমার তাই পাঁচিলের অংশ জমিটা বাদ দিয়ে ভেতরে তো একটা বর্গক্ষেত্রাকার জমি পাচ্ছি, তার একটা ক্ষেত্রফল আছে। তাহলে বলো যে ওইটার বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো, এই পুরোটা এখান থেকে এতটা কত ছিল? 300। আমি এটা, আচ্ছা এবার তাহলে এই যে ভেতরে দেখো, এইখান থেকে এতটা বড় করি ছবিটাকে। জমিটাকে বড় করলাম, ভালো করে দেখবাম। এইখান থেকে এতটা কত ছিল? 300 ছিল। হয়েছে। তাহলে এখন এইখানে যখন আমার পাঁচিল তৈরি হয়ে গেল, তাহলে এতটা জমি তো আমি পাচ্ছি না। আমার হাতে থাকছে কত? ভেতরের জমিটা থাকছে, তাই তো? তাহলে বাকিটা কি? পাঁচিল। তাহলে আমাকে দেখতে হবে যে এই ভেতরের জমির একটা বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বলো তো, যদি আমি যদি এ বি সি ডি লিখি, এ বি সি ডি, এ বি বাহুর দৈর্ঘ্য যা হবে সিডি বাহুর দৈর্ঘ্য তাই হবে। এবার সিডি বাহুর ক্ষেত্রে একটা পার্থক্য কি? সিডি বাহুর মাঝখানে যে দুটো বিন্দু দিলাম, ওটা যদি ই আর এফ হয়, তাহলে আমাকে ভেতরের জমির ক্ষেত্রফল বার করার জন্য ই এ থেকে এফ, মানে ই এফ বাহুর দৈর্ঘ্য লাগবে। হয়েছে। সি থেকে ডি এর দূরত্ব কত? 300। আচ্ছা, আমি জমিতে পাঁচিল দিয়েছি কত মিটারের? 0.3 মিটারের। তার মানে কি এদিকে 0.3 বাদ দেবো, এদিকে 0.3 বাদ দেবো। তাহলে 0.6 আমাকে বাদ দিলে যেটা বেরোবে সেটা কি? ভেতরের জমি। ভেতরের জমির একটা বাহু, তাই তো? তাহলে আমরা কি লিখবো? দেখো, অতএব পাঁচিলের, বলো। হ্যাঁ, না না, চোর তো পাঁচিলের উপর দিয়ে, পাঁচিল ফুটো করার প্রয়োজন নেই, উপর দিয়ে আসবে। আচ্ছা, লেখো 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 লেখো, লেখো যে পাঁচিলের বেদ, পাঁচিলের বেদ। আচ্ছা, তোমাদের পাশে পাশে ধরে যাবে, তোমরা পাশে পাশে লিখবে, আমার ধরছে না বলে আমি নিচে লিখছি। 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার সমান সমান 0.3 মিটার, সমান সমান 0.3 মিটার। এই সাইডটা হয়েছে। আচ্ছা, লিখবো যে পাঁচিল বাদে ভিতরের জমির একটি বাহুর দৈর্ঘ্য দাও, চন্দ্রবিন্দু দাও। তাহলে বলো, পাঁচিল বাদে ভেতরের জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? যখন পাঁচিল ছিল না, বাহুর দৈর্ঘ্য কত ছিল? 300 ছিল। না না না, ওই 0.3 গুণ 2, মাইনাস 0.3 গুণ 2 সমান সমান 300 মাইনাস 0.6। এখন 300 থেকে 0.6 বাদ দিতে হবে, এভাবে 300-তে দশমিক নেই, মানে 300.0, 0.6 বিয়োগ করি, আর 10 থেকে 6 গেলে 4, আর বাকিগুলো হবে 9 আর একটা 2। তাহলে 299.4 মিটার। অতএব এর ক্ষেত্রফল। পাঁচিল কতটা চওড়া? এই তো, বাকিগুলো তোমরা লিখে নাও। বলো আদিত্য।
ওটা মানে ওই হিসাবে হ্যাঁ আচ্ছা 4 দুগুণে 8 9 দুগুণে 18 আর হাতে গেলো 9 দুগুণে 18 4 দুগুণে 8 9 দুগুণে 18 হাতে গেলো 19 9 হাতে গেলো 1 দেখে 19 না 4 দুগুণে 8 9 18 9 দুগুণে 18 8 হাতে গেলো 1 4 দুগুণে 8 9 দুগুণে 18 8 হাতে গেলো 1 9 দুগুণে 18 একে 19 9 হাতে গেলো 1 2 4 একে 5 ঠিক আছে 6 7 ঠিক 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 6 7 13 3 হাতে গেলো 1 10 20 0 হাতে গেলো 2 আচ্ছা 10 20 24 4 হাতে গেলো 2 10 9 19 আর 6 25 5 হাতে গেলো 2 9 10 11 17 18 19 9 এগুলো 1 5 6 7 রেখে 8 8 কি হয়েছে বুঝলাম না 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 3 0 আর 3 এর মাঝখানে হবে কারণ দুটো এই তো দশমিক 4 দশমিক 4 দশমিক পর দুটো ঘর না তাই না 8 9 5 4 0 দশমিক 3 6 গুণ করবে না বাহ অতএব রাস্তার ক্ষেত্রফল তোমাদের উঁচু ক্লাসের ক্ষেত্রে ক্যালকুলেশনের সাইজই বড় অঙ্ক সহজ হয় আরে হ্যাঁ 90,000 মাইনাস 300 বর্গ মিটার আচ্ছা রাফে বিয়োগটা করতে হবে এই সেটটা হয়ে গেছে না 90,000 দশমিক এই নিয়ে যাও বসো যাও ঝামেলা কমানোর জন্য ওখানে বসিয়েছি ও আবার যাকে ঝামেলা করার জন্য যাচ্ছে এই কথা না 4 5 6 4 এই উত্তর দেখো 5,000 থেকে একটুখানি কম আছে কিনা দেখো তো ও না 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 অনেক বেশি আসবে দেখো 25 এর কাছাকাছি উত্তর আছে 25,000 এর কাছাকাছি ওই তো ওটা এখানে করেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে অতএব হ্যাঁ 100 বর্গমিটার পাঁচিল দিতে খরচ এই আচ্ছা আচ্ছা রাস্তার কেন পাঁচিলের ক্ষেত্রফল তাই তো আচ্ছা 100 বর্গমিটার পাঁচিল দিতে খরচ বলো 100 বর্গমিটারের খরচ কত 5,000 টাকা অনলি তাহলে বলতো 1 বর্গমিটারে কম হবে না বেশি হবে হ্যাঁ এখন ডটডটি দাও তাহলে অতএব 4 5 9.64 তাহলে 5,000 বাই 100 গুণ 4 5 9.64 টাকা আচ্ছা ওই 90,000 পুরোটা হচ্ছে পুরো জমি ক্ষেত্রফল
আর রাস্তার অংশ বাদ দিয়ে ক্ষেত্রফল হচ্ছে 89,540, সরি পাঁচিলের অংশ বাদ দিয়ে ক্ষেত্রফল হচ্ছে 89,540.36 হয়েছে। তাহলে মাঝখানে থাকলো কে? পুরো জমি আর রাস্তা ছাড়া, এই পাঁচিল ছাড়া জমির মাঝখানে কে থাকলো? পাঁচিল থাকলো। তাহলে পুরো জমির ক্ষেত্রফল থেকে পাঁচিল ছাড়া জমির ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে কি পাবো? পাঁচিলের ক্ষেত্রফল 300 স্কোয়ার। ভুলে গেছে? আচ্ছা দুটো দুটো কেটে দিলাম, তাহলে হলো কত? 50 গুণ 4 5 9 4 6 বাই 100, 4 5 9 4 6 বাই 100। রিতম 4 5 9.46 ছিল, দশমিক তুলে দিলাম তাই নিচে 100 হলো। তাহলে 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10। একটা খুব ভালো বিষয় দেখো, নিচে 2 এসছে আর উপরে জোড় সংখ্যা আছে, একবারে ঝামেলা মিটে গেল। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, পড়ে থাকলো 1। কেন কেন উত্তরে কত আছে? তো দেখবো পরে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। তাহলে 2 2 9 7 3 টাকা, 2 2 9 7 3 টাকা। উত্তর পেলো? উত্তর তো মিলিয়েছো, একটু কেন? হ্যাঁ দেখছি কোষে দেখি 15.1 6 বসে দিয়েছি 1 7 9 8 2। ধর একই উচ্চতা, জলদি ঘিরো। হিসাব করে দেখি, প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা দেওয়ালের জন্য কত খরচ পড়বে? তো মনে হয় কোনো বলে। আচ্ছা টুকে নাও। হ্যাঁ এটাই টুকু। আমি তো কোনো ভুল দেখছি না, তুমি আমাদের তো চোখো তো। দাঁড়াও ও আমাদের বোধহয় একটা বিয়োগে ভুল হয়েছে, এখানে বিয়োগে ভুল হয়েছে। 359.76, এখানটায় কিছু একটা ভুল হয়েছে। 4 5 9 এসছে, আমাদের 3 5 9 গুনে দাও
2,9,9,4 ইন্টু 2,9,9,4 8,9 8,9,6,4 8,9,6,4 0,3 এখানে 6 হবে। আচ্ছা 6 7 আর 6 13 3 হয় থাকলো 1 9 1 10 20 0 হয় থাকলো 2 আদিত্যরে চুপ করলে খুব ভালো হয়। হ্যাঁ 8 আর 2 10 9 1 10 20 24 4 থাকলো 2। ও আচ্ছা এখানে 1 মিস করে গেছে। 8 আর 2 10 9 আর 1 10 আর 6 16 আর 2 3 হয় থাকলো 1 10 20 0 হয় থাকলো 2 10 7 আর 6 13 3 হয় থাকলো 1 9 আর 1 10 10 আর 10 20 0 হয় থাকলো 2 10 20 আর 4 24 4 হয় থাকলো 2 10 10 আর 10 20 26 হয় থাকলো 2। আচ্ছা 2 10 20 26 6 হয় থাকলো 2 6 7 আর 2 10 19 9। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে 5 এর জায়গায় 6 হবে। হ্যালো আজকে ছুটি হবে 7:30 সময়। তাও ঠিক আছে 8টার সময়। আচ্ছা 6 4 0 তাহলে 359.64 359 তাহলে 359 359 3 একে 3 1 5 মানে 7 দুগুণে 14 1 9 6 আসবো 2 একে 2 1 থাকলো 15 7 দুগুণে 14 1 থাকলো 19 9 দুগুণে 18 1 থাকলো 14 7 দুগুণে 14 3 হচ্ছে 1 7 9 7 3 কি আছে 1 7 বলো 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 এটা আর হ্যাঁ লিখেছি তো তারপরে এখানটা এই তুমি কোথায় 3 লিখেছি কারণ 4 5 9 লেখা আছে এই আরে এই ডক্টরের আগে অথবা যেটা ওকে এই তো দাও 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 কাটাকাটি এইখানে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এটা আরে আচ্ছা এই লাইন বলে কি করে বুঝবো হ্যাঁ এটা বলো আর হচ্ছে ওখানে 3 9 হচ্ছে 6 4 আছে ওখানে 4 6 লেখা হয়ে গেছে ঠিক বলেছো হ্যাঁ এত বকলে হয় হ্যাঁ এ আছে দাঁড়াও তো 2 একে 2 15 7 দুগুণে 14 1 থাকলো 19 9 দুগুণে 18 1 থাকলো 16 8 দুগুণে 16 2 দুগুণে 4 1 7 9 8 2 1 7 9 8 2 উত্তর মেলো ওই তুমি লিখেছো আরে আমি যে অঙ্কের প্রসেসে বললাই তাহলে ক্যালকুলেশন করেছি হ্যাঁ এটা একটা ভাবনার বিষয় আমি থাকবো না এখানে বাড়ি গাছ লেখো আচ্ছা 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 এতক্ষণ গড়াই খুঁজে খুঁজে এমন অঙ্ক বার করেছে
3 থেকে 14 পর্যন্ত তোমরা চেষ্টা করে আসবো। 14 হ্যাঁ হ্যাঁ, আমি কমপ্লিট করতে পারবো না, তাহলে তো ভুল ভাবছো। শেষ তো করতেই হবে। আচ্ছা, এই চ্যাপ্টারে সব অঙ্ক করাবো না, হ্যাঁ এই চ্যাপ্টারে সব অঙ্ক করাবো, আগেই বলে দেবো। এই চ্যাপ্টারে এত অঙ্ক আছে, সব করানো। হ্যাঁ হ্যাঁ, এবার বিজ্ঞান, হ্যাঁ লিখবা 8 ঘন্টা। কি কি তুমি কোন সময় কথা বলছিলে বলতো? যখন আমি বোঝাচ্ছিলাম না। ভৌত বিজ্ঞান খাতা বার করো, বেশি কোশ্চেন নেই, 40টা মতো হবে সর্বোচ্চ। অত হওয়ার কথা না, 3 পেজই আছে, লেখো। বাইরে তো একজনে গেছে, ও আসবে তারপরে যাবো। হোক, হ্যাঁ ওই খাতাতেই লেখো, পরে ওই খাতায় লিখে নেবে, না পেজ ছেড়ে আটকে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি ক্যান্সার তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, 55। আরে তোমরা কি একদিন একটা কমেন্ট এসছে তোমাদের মধ্যে কেউ না, দিয়ে কমেন্ট লিখেছে আপনি কিন্তু এটা ভালো বলেননি। ভালো তো, ওটা 2.5 ঘন্টার ভিডিও ছিল, তোমাদেরই ক্লাস। আমি বললাম যা, আমি বললাম আমি আবার খুঁজো কোথায় ভুল বললাম, হুর বলেছে ভালো হয়েছে। লেখো, তুমি যাবা না? যাও যাও যাও, রানিং তো হবে। সে তো আমি জানি না, পৃষ্ঠা নাম্বার 55 থেকে শুরু করো। আবার লেখো, লেখো যে আসঞ্জন বল, আ দন্তের স ইংবর্গীয় বর্গীয় জ দন্তের ন। হ্যাঁ আমি লিখে দিচ্ছি। আসঞ্জন বল কাকে বলে? হয়ে গেছে না? হ্যাঁ, পরের প্রশ্ন, সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতা কাকে বলে? পরের প্রশ্ন, না না না, লেখো যে সান্দ্র বল, সান্দ্র বল কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, একটু তো কষ্ট হবেই। পরের প্রশ্ন, কি ও কিছু লাভ হয়েছে না? না আমি ভাবছি যে ও 5 বছরে একটা সূত্র মুখস্থ করতে পারলো না। ও বলছে যে ক্লাস 4-এ জেনিতে এই সূত্র পড়েছিলাম, তখনও পড়েনি। 7 বছরে তুমি মুখস্থ করতে পারলে না একটা সূত্র, আয়তক্ষেত্রের বর্গক্ষেত্র। আমি
লেখো ঘর্ষণ, ঘ পেট কাটা মধ্যে সাহেব মধ্যে না, ঘর্ষণ ও সান্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। আছে ঘর্ষণ এবং সান্দ্রতা, এদের মধ্যে পার্থক্যগুলি লেখো। দুটো আছে বইতে, দুটোই লিখবা। লেখো যে ঘনত্ব এবং সান্দ্রতা দুটি কেমন রাশি? ঘনত্ব এবং সান্দ্রতা দুটি কেমন রাশি? উত্তর হচ্ছে আলাদা। হ্যাঁ, ঘনত্ব আলাদা, সান্দ্রতা আলাদা। হ্যাঁ, লিখে নাও। না 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 না, পরের প্রশ্ন সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক একসঙ্গে লিখবা। হ্যাঁ, সান্দ্রতাঙ্ক কি? সেটা বলবো তো। আচ্ছা, এবার হচ্ছে পরের প্রশ্ন লেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে, সিজিএস ও এসআই পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক গুলি লেখো। যেটা পয়েন্ট করে লেখা আছে সেটা লিখবো। পরের প্রশ্ন পেজ নাম্বার 56, পেজ নাম্বার 56 লেখো ধারা রেখো, ধারা রেখো, ধয়াকার রয়াকার রয়াকার খ, ধারা রেখো বা শান্ত প্রবাহ। তালব সয়াকার দ্বন্দ্বের নয়, তাই যেটা তুমি না, শান্ত প্রবাহ কাকে বলে? কি কি হয়তো কি। পরের প্রশ্ন পরের প্রশ্ন অশান্ত প্রবাহ, কমা অশান্ত প্রবাহ, কমা সন্ধিবেগ, সন্ধিবেগ দন্তেশ্বর দন্তের নয় ধাই হস্যি বয়কার গ, কমা হ্যাঁ, কমা প্রান্তীয় বেগ। হ্যাঁ, কাকে বলে? হয়েছে। পরের প্রশ্ন পেজ নাম্বার 57, তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার কমা হয়াকার র হার, গড়াইয়ের সঙ্গে গল্প করলে হারকে ধারই শুনবা। আচ্ছা, পরেরটা বার, আচ্ছা কমা দিয়েছ, কমা দিয়ে লেখো বার্নৌলির নীতি, বয়াকার দন্তের নয় রে বৌকার লয় হস্যি র, বার্নৌলির নীতি কি? না না, হয়েছে। লেখো পরের প্রশ্ন লেখো হচ্ছে বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখো।
বার্নৌলির নীতির গাণিতিক রূপটি লেখো। হয়েছে? ভালো তো, এটা কোনো বিষয় নাকি? আচ্ছা লেখো, পরের প্রশ্ন লেখো যে তীব্র ঝড়ের সময় টিনের চাল উড়ে যায় কেন? হাসার কিছু হয়নি। হয়ে গেছে? পরের প্রশ্ন, পেজ নাম্বার 58। দ্রুত দয়রা ফলা হস্যু ত গামী ট্রেনের পাশে এর পাশে দাঁড়ানো উচিত নয় কেন? Yes. পরের প্রশ্ন, বার্নৌলির নীতির 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো। বার্নৌলির নীতির, আচ্ছা আগের প্রশ্নটা রিপিট করছি। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? প্রয়োগ লেখো। আচ্ছা লাস্টের প্রশ্ন বললাম, বার্নৌলির নীতির 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো। তুমি কোথায় পড়ে আছো গাণিতিক উপর? 3টি ব্যবহারিক প্রয়োগ লেখো। ও 3টি গাণিতিক রূপ লিখবে, কিছু না, 3টি ব্যবহারিক প্রয়োগ হয়েছে। পরের প্রশ্ন লেখো যে স্থিতিস্থাপকতা কমা আসলে না, আমি জোরে আর বলবো না, আমার গলা শেষ, এই জন্মের মতো শেষ হয়ে গেছে গলা, আর বলতে পারবো না আমি জোরে। একটুখানি গলার জোর বাড়ালে গলার মধ্যে কেমন চ্যান করে উঠছে। আচ্ছা চুপ চুপ। স্থিতিস্থাপকতা, সে হকারদের মতো হয়ে যাবে, ভাঙিয়ালাদের মতো। আদিত্য, আর তুমি, তোমার বাড়িতে যদি কোনো বাই চান্স ফোন আসে, তাহলে আমি বলবো একটাই কথা, সেটা বাড়িতে বলবো, তোমাকে বলবো না। লেখো স্থিতিস্থাপকতা লিখেছো, কমা দিয়ে লেখো যে স্থিতিস্থাপক সীমা দন্তেশ্বয় দীর্ঘী ময়াকার। হয়ে গেছে? কাকে বলে? হয়েছে। পরে প্রশ্ন লেখো যে রবার অপেক্ষা ইস্পাত হস্যই দন্তেশ্বয় পয়াকার ত বেশি স্থিতিস্থাপক কেন? রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক কেন?
এই তুমি লিখছো না, তাহলে আবার কি? তিনটে লিখেছে এতক্ষণ ধরে? ও তো লিখছে, আমি তো দেখছি লিখছে। লেখো লেখো লেখো। পেজ নাম্বার 59। কানের খোল পরিষ্কার করে আসবা। লেখো। আসলে তোমাদের মধ্যে এত ছোট ছোট গল্প হচ্ছে না, ওই জন্য শুনতে পাচ্ছ না। ছেলেগুলো খুব বকে। লেখানোর পরে মেয়ে কোটা একটাও কথা বলেনি। হ্যাঁ, চুপচাপ থাকো ওই জন্য। লেখো। স্থিতিস্থাপকতার উপর, স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের প্রভাবগুলি লেখো। স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের প্রভাবগুলি লেখো। প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন, বিকৃতি, বিকৃতি কাকে বলে, এর গাণিতিক রূপ লেখো। বিকৃতি কাকে বলে, এর গাণিতিক রূপ লেখো। এবার অঙ্ক করাবো। ওই বই থেকে করো। পরের প্রশ্ন, বিকৃতির কেন কোনো মাত্রা নেই? বিকৃতির কেন কোনো একক বা মাত্রা নেই? কোনো একক বা মাত্রা নেই। হয়েছে। পরের প্রশ্ন, পীড়ন, পীড়ন পয় দীর্ঘী ডয় শূন্যরা দন্তের ন। পীড়ন কি, এর গাণিতিক রূপ লেখো। পরের প্রশ্ন, পীড়ন এর সিজিএস ও এসআই তে এককগুলি লেখো। পীড়ন এর সিজিএস ও এসআই তে এককগুলি লেখো। হয়ে গেছে। পরের প্রশ্ন, হুক, হুকের সূত্রটি লেখো। হুকের সূত্রটি লেখো। হ্যাঁ, হুকের সূত্রটি লেখো। পরেরটা লেখা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? গুণাঙ্ক হয়েছে। পরের প্রশ্ন, ইয়ং গুণাঙ্ক। ইয়ং, ইয়ং মানে যুবক। তোমরা কচি। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? হয়ে গেছে। হ্যাঁ, পরের প্রশ্ন লেখো, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য, অদন্তে নয় হস্যু, দয় ঐকার, ঘয়রেব জফলা।
অনুদৈর্ঘ্য বিকৃতি কমা বয়সী কয়রি তয়সী বিকৃতি কমা অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে? পেজ নাম্বার 60 61 লেখো ইয়ং গুণাঙ্কের একক ইয়ং গুণাঙ্কের একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের এককগুলি লেখো। লিখেছো? পরের প্রশ্ন, তুমি লিখেছো তো? ঠিক আছে, লেখো যে স্প্রিং স্প্রিং দন্তের ছয় পয় রফলা হস্যি অনেক স্বর স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর বল ধ্রুবক বলতে কি বোঝো? ধ্রুবক বলতে কি বোঝো? পেজ নাম্বার 61। হ্যাঁ একটা, হ্যাঁ আর নেই কিছু। লেখো যে আধুনিক বিল্ডিং তৈরি করতে কেমন স্থিতিস্থাপকতা বিশিষ্ট পদার্থ কাজে লাগানো হয়? পদার্থ কাজে লাগানো হয়। কোশ্চেনটা হচ্ছে আধুনিক বিল্ডিং তৈরি করতে কেমন স্থিতিস্থাপকতা বিশিষ্ট পদার্থ কাজে লাগানো হয়? উত্তর হচ্ছে উচ্চ স্থিতিস্থাপকতা যুক্ত পদার্থ কাজে লাগানো হয়। দেবে না। পরের প্রশ্ন, লেখো যে কিসের স্থিতিস্থাপকতা খুব কম? কিসের স্থিতিস্থাপকতা খুব কম? কিসের উত্তর হচ্ছে রবার। হ্যাঁ ওটাই তো পড়াবে একটু পরে। হে এইটুকুনি পুরোটা আবার কি 3-4 পাতা। পরে বছর লেখো, প্রশ্ন 3টে আছে। লেখো যে ভঙ্গুরতা ভ উমৈগয় হস্যু র তয়াকার ভঙ্গুরতা কমা প্রসার্যতা পয়রাফলা দন্তের ছয়াকার অন্তের জয় রেপ তয়াকার প্রসার্যতা কমা নমনীয়তা দন্তের ন ম দন্তের নয় দীর্ঘী অন্তস্থ তয়াকার নমনীয়তা বলতে কি বোঝো? হয়েছে?
শেষ শেষ, আর নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো লাস্ট, আর নেই, শেষ। ছুটি হবে একটু পরে। 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা। হ্যাঁ, না না, ওর মাথা ঘুরবে কেন? কোনো প্রবলেম? না, একা যাও। আচ্ছা, সবার প্রথমে বৃষ্টি টান। হ্যাঁ বলো, ঘনত্ব থেকে হবে? তাহলে ঘনত্ব থেকে শুরু করব। আচ্ছা, তোমাদের হচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বর পার্থক্য দিয়েছিলাম না আগের দিন? তাহলে তো ওটা হয়ে গেছে। এই ছকটা পড়া ছিল কি ছিল না? ছিল না তো? ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা থেকে বাহ, ভালো হলো, একটু বেড়ে গেল। আচ্ছা, সবার প্রথমে আসবো হচ্ছে বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব কেমন বলতো? মনে করো দুটো বোতল আছে, একই সাইজের দুটো পাত্র আছে, একই সাইজে দুটো পাত্র আছে। তাহলে দুটো পাত্রের আয়তন মনে করো 1 লিটার। দুটো পাত্রের আয়তন 1 লিটার হয়েছে। এখন প্রথম পাত্রের মধ্যে জল আছে এবং দ্বিতীয় পাত্রের মধ্যে পুরো 1 পাত্র ভরা পারদ আছে, হয়েছে। তাহলে দেখো, দুটো পাত্রের আয়তন একই ছিল না আলাদা ছিল? একই ছিল। তাহলে যে পাত্রে জল আছে আর যে পাত্রে পারদ আছে, তার মধ্যে কোনটা বেশি ভারী হবে? পারদ। তাহলে প্রশ্ন হচ্ছে যে আয়তন দুজনের সেম আছে, শুধু পারদের ওজন বা ভর বেশি হচ্ছে। তাহলে আমরা কি বলবো? একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় বস্তুর ঘনত্ব। একক আয়তনে বস্তুর ভরকে বলা হয় বস্তুর ঘনত্ব। এর গাণিতিক রূপ তাহলে কি হবে? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। তাহলে ভর কিসে বেরোবে? কেজিতে। আয়তন বেরোবে মিটারে। আচ্ছা, মিটার কিউব, আয়তন মিটার কিউব হয়েছে। তাহলে একক কি পেলাম? কেজি পার মিটার কিউব। কোন একক? এসআই না সিজিএস? এটা সিজিএস, এটা এসআই। আর যদি ছোট একক বার করে দিলে কেজির জায়গায় গ্রাম, আয়তনের জায়গায় সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এবার চলে আসবো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্বের ভিত্তি দেখো, কোনো কিছু আপেক্ষিক মানেই তুলনামূলক। কোনো কিছু আপেক্ষিক মানেই তুলনামূলক। আচ্ছা, জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। যেমন আমি উদাহরণ দিই, যেমন মনে করো চিনি আছে, চিনিকে যদি একটা চামচে নিয়ে গরম করো, দেখবে যে চিনি আস্তে আস্তে গলছে। চিনি আস্তে আস্তে গলছে। পিচ, কালো কালারের পিচ রাস্তা তৈরি করে, গরম করলে আস্তে আস্তে গলে যায়। গলনাঙ্ক হিমাঙ্কর কথা হচ্ছে না, গলে তো তাপ প্রয়োগ করে গলে যায় কি যায় না? গলে যায়। তাহলে পদার্থে, যে কোনো পদার্থে যদি তাপ প্রয়োগ করি সেটা পাতলা হয়, তার ঘনত্ব কি হয়? কমতে থাকে। কিন্তু একটা পদার্থ আছে যার নাম হচ্ছে জল। জল যখন 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে, সেটা যদি আমি একটা পাত্রের মধ্যে রাখি, মনে করো একদম কানায় কানায় পূর্ণ করা 1 গ্লাস জল আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, হয়েছে। জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, হলো। এই জল যখন 0 থেকে ধীরে 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 1 ডিগ্রি 2 ডিগ্রি করে 4 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, দেখা যাবে কি গ্লাসের মধ্যে জলের পরিমাণ কমে গেছে। তাহলে ফ্রিজের মধ্যে থেকে জল কি উড়ে চলে গেল?
ধরে নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আয়তন কমে গেল, তাহলে তাহলে ভালো করে বুঝবে, ভর একই আছে, আসবো আয়তন বাড়ে না, ভর একই আছে কিন্তু আয়তন কমে গেল, তার মানে কি বাড়লো, ঘনত্ব। তাহলে একটা ব্যতিক্রম জলের ক্ষেত্রে দেখা যায় কি, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতায় পৌঁছানোর সময় জলের আয়তন কি হয়, হ্রাস পায়, অর্থাৎ ঘনত্ব কি হয়, বেড়ে যায়। এই জন্য এই জলের যেহেতু আয়তন এভাবে বেড়ে যাচ্ছে, এই কমে যাচ্ছে, এই যে ঘন এই যে ব্যতিক্রান্ত ঘটনা ঘটছে, মানে আয়তন বেড়ে যাওয়ার কথা কমে যাচ্ছে, এই ঘটনার জন্যই জলকে অন্য জিনিসের ঘনত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তাহলে মনে করো কোনো একটা পদার্থ আছে, যে কোনো পদার্থ, এখানে কোনো পদার্থের নাম আছে, লোহা বলেছে, লোহা। কোশ্চেনে বলেছে কি লোহার ঘনত্ব, আদিত্য, লোহার ঘনত্ব বলেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে 1 সেমি। আচ্ছা আমার কাছে একটা কিউব আছে, এই কিউবের এর কিউব মানে কি ঘনক, কিউবের যদি প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তাহলে সেরকম এরকম একটা ঘনক যদি লোহা দিয়ে তৈরি করি, তাহলে সেটা দাঁড়িপাল্লায় চাপালে তার ওজন, ভর কত পাবো, 7.8 গ্রাম। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আপেক্ষিক ঘনত্ব কি, যে কোনো বস্তুর ভর, যে কোনো বস্তুর ভর, ধরো লোহার ভর আছে 100 গ্রাম, লোহার ভর আছে 100 গ্রাম, এই ভরের কোনো বস্তুকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর দিয়ে তুলনা করলাম, তাহলে যে অঙ্কের রাশিটা পাবো সেটাকে আমি কি বলবো, এই লোহার আপেক্ষিক ঘনত্ব। কি পাবো, লোহার আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বর কোনো একক নেই কেন, না না না, তুলনামূলক। আরে আপেক্ষিক মানে তো তুলনামূলক, তুলনামূলক মানে আমি লোহার আয়তনকে জলের আয়তন দিয়ে তুলনা করছি, তাহলে আয়তনের এককগুলো কেটে যাবে কি যাবে না, যাবে, ওই জন্য। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বল, হ্যাঁ একই জাতীয় রাশির অনুপাত মানে কি, অনুপাত মানে আমরা বাই করতে পারি কি পারি না, পারি, ওটাই বলছি। ঠিক আছে বলো বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তা হতে পারে, ওকে। আচ্ছা পরেরটা, পৃষ্ঠটান। আচ্ছা বাড়ির আশেপাশে পুকুর আছে কার কার, পাশে আছে, দেখবা যে পুকুরের জলতলের উপর দিয়ে দেবে ওই মাকড়সার মতো কিছু প্রাণী হেঁটে চলে বেড়ায়, ডুবে যায় না, কি করে হাঁটে, হ্যাঁ মাকড়সার মতো বলছি তো ওই কারণে, তাই না, হেঁটে বেড়ায় ওরা, কিন্তু আমরা হাঁটতে পারি, পারি না। আচ্ছা অনেক সময় দেখবা যে জলের মধ্যে আমাদের মাথার চুল যদি পড়ে যায়, দেখবো ষাট হয়ে ভেসে বেড়ায়, ও দেখেনি কোনোদিন, যাই হোক। আচ্ছা আচ্ছা এটা তো সবাই দেখেছো, দেখবা যে জল, মনে করো কোনো স্থানে জল স্নান করার সময় দেখা যায়, ধরো স্নান ভেজে আছে, ওখানে যদি সাবানের ফেনা পড়ে দেখবো যে জল সরে সরে যায়, এটা তো দেখেছো। তাহলে এই সকল ঘটনা কেন হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, জলের অণুগুলো, এক পাত্র জলের মধ্যে জলের অণুগুলোর মধ্যে আসঞ্জন বল কাজ করে, জলের অণুগুলোর মধ্যে আসঞ্জন বল কাজ করে, কোথায় কাজ করে, সেটা পৃষ্ঠতলে, কোথায়, তাহলে জলের পৃষ্ঠতলের অণুগুলো কি নিজেদের মধ্যে একটা টান বজায় রাখে, জল কি চাই, যে এর ভেতরে কাউকে হট করে ঢুকতে দেবে না, ঠিক আছে, কি কি জলের উপরেই তো ঘোরে, হ্যাঁ, তাহলে এই খাল বিল আমার বাড়ির নর্দমা সব বলতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো, যখন এক ফোঁটা জল উপর থেকে নিচে পড়ে বা বৃষ্টির ফোঁটা যখন আকাশ থেকে নিচে পড়ে কেমন আকৃতি ধারণ করে, কেন লোকে খুঁচা মারবে উপর নিচে এসে, হ্যাঁ হ্যাঁ, না না, গোলক আকার, গোলক আকার, এই কেমন বললাম, গোলক আকার। প্রশ্ন হচ্ছে এমন কেন হলো, এই আচ্ছা এত কথা বললে শেষ হবে না আজকে। বিষয়টা হচ্ছে কি, জল সবসময় চেষ্টা করে যে নিজের পৃষ্ঠতলকে সংকুচিত করার, জল সবসময় চেষ্টা করে কি নিজের পৃষ্ঠতলকে
উদাহরণ ছবি আঁকা কে কে শেখে? আচ্ছা ও শেখে না, ও মানে জন্মগত আর্টিস্ট। আমি তো বললাম ও জন্মগত আর্টিস্ট। আচ্ছা জল রং কে কে করেছো আজ পর্যন্ত? করেছো? দেখবে যে জল যদি কাঁচের পাত্র থাকে, তাহলে কাঁচের পাত্রে, আদিত্য, কাঁচের পাত্রে জলের মধ্যে যখন তুলিটা ডোবা দেখবেন তুলিটা এরকম চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু যেই এটা কিন্তু বইয়ে নেই, হ্যাঁ, যেটা তুমি যেই বইতে যেই তুলবা দেখবে যে তুলিটা কেমন একদম আটকে যায়, আটকে যায় না? আচ্ছা যারা পুকুরে স্নান করেছো, পুকুরের মধ্যে ডুব মারলে চুলগুলো চারিদিকে ছড়িয়ে যায়, আর পুকুর থেকে ওঠার পরে মাথার উপরে সেটে যায়, তাই না? এরম কেমন হয়? এরম কেন হয়? না, এটা হচ্ছে জলের জন্য। কিসের জন্য? জলের জন্য। জল সবসময় কি চাই? তার পৃষ্ঠতলকে সংকুচিত করার। কি চাই? তাহলে এই জন্য আকাশ থেকে যখন বৃষ্টি পড়বে কেমন আকৃতির হবে? গোলক আকার, গোলাকার না, গোলক আকার, রসগোল্লার মতো। আমার কিছু বলার নেই। আচ্ছা এবার একটু আগে যে যে উদাহরণগুলো দিলাম একটুখানি বলবা। যদি জলের উষ্ণতা আমি বাড়িয়ে দিই তাহলে উপরের পৃষ্ঠতলের তাপমাত্রা বাড়বে কি বাড়বে না? তাহলে পৃষ্ঠতলে কি অণুগুলোর মধ্যে যে টান বলটা আছে সেটা কি একই থাকবে না কমে যাবে? কমে যাবে। 2 নাম্বার, জলের মধ্যে সার্ফ মিশিয়ে দিলাম, মানে দূষিত পদার্থ মিশালাম, তার মানে জলের পৃষ্ঠটান কমে যাবে। 3, দ্রবীভূত বস্তুর প্রকৃতি। মনে করো জলের মধ্যে অজৈব পদার্থ মিশিয়ে দিলাম, মানে জলের মধ্যে মনে করো আমি মেশালাম হচ্ছে চিনি। ভালো করে শুনবা, জলের মধ্যে যদি চিনি মেশাই তাহলে জলের ঘনত্ব বাড়বে না কমবে? বাড়বে, তাহলে পৃষ্ঠটানও বাড়বে। আচ্ছা তরলের উপরের মাধ্যম, মানে সাধারণ তাপমাত্রায় যদি শুষ্ক বায়ু থাকে, সাধারণ তাপমাত্রায় যদি শুষ্ক বায়ু থাকে তাহলে জলের পৃষ্ঠটান হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার হয়। কিন্তু উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠটানের পরিমাণ কমে যাবে। পরেরটা সান্দ্রতা। পরেরটা হচ্ছে সান্দ্রতা। আচ্ছা আদিত্য বলো তো, আদিত্য বলবা। মনে করো দুটো বস্তু আছে, এটা হচ্ছে প্রথম বস্তু, এটা এ বস্তু, আর এটা বি বস্তু। দুটো বস্তু আছে, দুটো বস্তুর ভর যদি m1 আর m2 হয়, তার মধ্যে বস্তু দুটোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে এখানে বলেছে কি ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় কি আসঞ্জন বল। কি বললাম? ভিন্ন পদার্থের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় আসঞ্জন বল। বাড়িতে জলের পাইপ আছে সবারই, মানে নাও থাকতে পারে, আমার বাড়িতেই ছিল না কিছুদিন আগে। দেখো আগেকার দিনে জলের পাইপ হতো হচ্ছে লোহার, আজকের জলের পাইপ হয় প্লাস্টিকের। লোহার পাইপ, হ্যাঁ পিভিসির একদম। তাহলে আগেকার লোহার পাইপ হতো কি, জল যেতে 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 লোহার পাইপ ক্ষয়ে যেত, জল যেতে 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 লোহার পাইপ ক্ষয়ে যেত, তারপরে লোহার পাইপ পাল্টাতে হতো। প্রশ্ন হচ্ছে এটা দুটো ঘটনার জন্য ঘটতো। 1 নাম্বার হচ্ছে জল গেলে জং পড়তো, মানে মরিচা ধরে ক্ষয়ে যেত। 2 নাম্বার জলের অণুগুলো লোহার পাইপের সঙ্গে ধাক্কা খেত কি খেত না? খেত, ফলে কি ঘর্ষণ বলের ফলে লোহার অণুগুলো ক্ষয়ে যেত, সেই কারণে একটা ঘটনা ঘটতো। আচ্ছা এখন বলছে কি, কোন কোন প্রবাহীর কোন প্রবাহীর মধ্যে দিয়ে যদি কোনো তরল পদার্থ প্রবাহিত হতে থাকে তাহলে ওই তরল পদার্থের অণুগুলো প্রবাহীর যে তল পার্শ্বতল আছে তার অনুসঙ্গে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে আমরা কি বলবো? সান্দ্রতা। হয়ে গেছে। এবার এই আকর্ষণ বলের জন্য কি হয়, তরলের অণুগুলো প্রবাহীর যে পদার্থ দিয়ে তৈরি তার সঙ্গে ঘষা খায়, হয়েছে। তাহলে এই ঘর্ষণ বলকে আমরা কি বলবো? সান্দ্রতা। তাহলে বইতে বলেছে কি যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে চাই সেই ধর্মকেই আমরা কি বলছি? সান্দ্রতা। এখন হলো এই বিষয়টা তো আলাদা হলো, মনে করো এটা পাইপ, পাইপ, তাহলে এখন পাইপের পাইপ কি দিয়ে তৈরি? ধরো লোহা দিয়ে তৈরি। তাহলে যখন পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হবে তাহলে জলের অণুগুলোকে এই পাইপের লোহা আকর্ষণ করবে কি করবে না? করবে। তাহলে মনে করো পাইপের গায়ে কিছু জলের অণু আটকে গেল,
পাইপের গায়ে কিছু জলের অণু আটকে গেল। তোমাকে মনে হয় কি আমি ঝাড়ুদার? নিজের ব্যাগে ঢোকাও। এই তুমি ঝাড়ুদার, ব্যাগে ঢোকাও। খাতার পেজ ছিঁড়বে, আমার ডাস্টবিনটার কি অবস্থা, লোকে মলাট পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। বাহ, খুব ভালো। আচ্ছা গড়াই বাবু শোনো, একটা পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে যখন জল যায়, তাহলে পাইপের লোহার গায়ে বা প্লাস্টিকের গায়ের সঙ্গে যে জলগুলো থাকে, সেই জলগুলো পাইপের সঙ্গে ঘষা খায় কি খায় না? খায়। তাই সেগুলোর গতিবেগ একদম মাঝখানে যে জলের কণাগুলো যাচ্ছে তাতে কম না বেশি? মাঝখানেরটার গতিবেগ বেশি, সাইডের গুলোর কম। তাহলে সাইডের যে কণাগুলো জলের অণুগুলো আছে, সে মাঝের অণুগুলোকে যেতে বাধা দেবে নাকি সাহায্য করবে? বাধা দেবে। ঘর্ষণ বল ক্রিয়া করবে না, বাধা দেবে। এই ঘটনাকে বলা হচ্ছে কি সান্দ্রতা। এই ঘটনাকে কি বলা হচ্ছে? সান্দ্রতা। আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে, যদি প্রবাহিত না হয় জল, যদি পাইপের মধ্যে প্রবাহিতই না হয়, তাহলে কিন্তু সান্দ্রতা ক্রিয়াশীল হবে না। কিন্তু এই যে বইটা বা আমরা সবাই এখানে যে সানের উপর দাঁড়িয়ে আছি বা বসে আছি, তাহলে আমাদের এখানে ঘর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, মনে করো সানের সঙ্গে আর আমাদের জামা প্যান্টের সঙ্গে কোনো ঘর্ষণ বল হচ্ছে না, তাহলে এই ফ্যানের যে হাওয়া হচ্ছে, ফ্যানের হাওয়া তোমার উপরে বল প্রয়োগ করছে না, তাতেই সব দেয়ালের সাইডে চিপকে যেতে, যদি ঘর্ষণ বল না থাকতো। নৌকাতে করে কোনোদিন দিঘির মাঝখানে গেছো? ঝড়ে, আচ্ছা কেন বলে দেখবো যে ঝড়ের সময় দিঘির মাঝখানে যে নৌকাগুলো থাকে না, দেখি একটু হাওয়াতেই পুরো ধারের সঙ্গে সেটে যায়। তাহলে নোংরাগুলো ধারে, যেগুলো ভেসে বেড়ায় ধারে চলে আসে, কারণ জলের সঙ্গে ঘর্ষণ বলটা কি হয়, মানে মাটির মতো অত বেশি হয় না, একটুতেই চলে যায়। যেমন শোলা দেখবো হুশ করে চলে আসে। আচ্ছা এবার চলে যে সান্দ্রতাঙ্ক। আদিত্য, কোন প্রবাহীর সান্দ্রতা কেমন হবে তা যে ভৌত রাশির সাহায্যে নির্ধারণ করা হয় তাকে বলা হবে কি সান্দ্রতাঙ্ক। আচ্ছা সান্দ্রতাঙ্ক যেহেতু একটা বল, সান্দ্রতাঙ্ক নির্ভর করে হচ্ছে যেহেতু তরল প্রবাহিত হচ্ছে, তাহলে যত বেগে প্রবাহিত হবে তার উপর নির্ভর করছে, তাহলে এই ক্ষেত্রে সময় লাগতে পারে। মানে মনে করি একটা নল দিয়ে আস্তে আস্তে জল পড়ছে, তাহলে আমরা কি বলতে পারি, ওই নল দিয়ে 1 সেকেন্ডে এত সেন্টিমিটার জল বেরোয়। কিন্তু নল একটু বেশি মুড়ি দিলাম, তাহলে 1 সেকেন্ডে আরো বেশি পরিমাণ জল বেরোচ্ছে। তাহলে যত বেশি জল বেরোবে তত বেশি ঘর্ষণ বল কাজ করবে কি করবে না? করবে। তো এই জন্য সান্দ্রতাঙ্কের একক হচ্ছে কি পাস্কাল পার সেকেন্ড। পাস্কাল না পাস্কাল, প্রতি সেকেন্ডে পাস্কাল। আচ্ছা পাস্কাল ইন্টু সেকেন্ড, পাস্কাল ইন্টু সেকেন্ড। খুব ভালো। বলে কি বলছো সেটা বুঝতে তো অর্ধেক পাচ্ছি না, মুখস্থই করে নেবো কষ্ট করে। টুকলি করতে হবে না, টোকা ছাড়া কোনো উপায় নেই। এবার চলে আসি ধারারেখ প্রবাহ। মানে মনে করো একটা পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, হলো? তাহলে পাইপের প্রত্যেক বিন্দু দিয়ে প্রত্যেক জলের কণার বেগ এবং অভিমুখ, ভালো করে শুনবো দুটো কথা, পাইপের ভেতরে প্রত্যেক বিন্দুতে প্রত্যেক জলকণার বেগ এবং অভিমুখ যদি একই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো ধারারেখ প্রবাহ। হয়েছে? টাইম করলে যখন জল নিতে না, খেয়াল করো প্রথম দিকে যখন জল আসতো খচখচ করে আওয়াজ হতো, একটুখানি ধপ করে পড়লো আর পড়ছে না, হতো না? আচ্ছা এইটুকুনি হওয়ার পরে তারপরে স্মুথলি জলটা পড়তো, তা যখন স্মুথ জলটা পড়তো সেটাকে আমরা বলবো ধারারেখ বা শান্ত প্রবাহ। আর প্রথম থেকে যখন জল আসতো না, একটুখানি এলো তারপর হুস করে বন্ধ হয়ে গেল, তারপরে খুব স্পিডে চালু হয়ে গেল, সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ। ঠিক আছে? আচ্ছা দেব বলবা, যখন যখন টাইম কলে স্টার্টিং এ জল আসছে, হচ্ছে পাইপের মধ্যে দিয়ে জল মনে করে আসছে, তাহলে যখন সব সময় তো সমান বেগে জল আসছে না, তাহলে কখনো পাইপের ভেতরে কোনো কোণার মানে কোনো জলকণার বেগ অন্য কোনো জলকণার বেগ কি আলাদা, তাই তো? তাহলে এই ঘটনাকে আমরা কি বলবো অশান্ত প্রবাহ। আর যখন স্মুথলি সুন্দরভাবে জল বেরোবে, মানে প্রত্যেক কণার বেগ এবং অভিমুখ একই দিকে, সেটাকে আমরা কি বলবো শান্ত প্রবাহ। বাড়ি গিয়ে ভুলে যাবা। এবার কিন্তু একটা সমস্যা আছে,
দেখবা যে টাইম করলে আস্তে 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 দেখবা যে যখন খুব ভালো জল আসে তখন মানুষ চায় কি জলের বেগ বাড়াতে, প্রথমে হ্যান্ডেলটা একটুখানি রাখে যে আস্তে আস্তে বেরোয় অল্প করে জল, তারপরে যখন দেখছি জলের প্রেসার ভালো আছে পুরো খুলে দেয়, চারজন একসঙ্গে বোতল ঢুকিয়ে দেয়, এ নেয় সে নেয় দিয়ে সবার গা ভিজে যায়। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাদা ভালো করে, যখন প্রচন্ড বেগে জল বেরোবে, এই ভালো করে শুনবা, যখন প্রচন্ড বেগে জল প্রবাহিত হবে তখন এর মধ্যে প্রত্যেকটা কণার কিন্তু বেগ আর অভিমুখ একই থাকতে পারবে না। যখন প্রবল বেগে জল প্রবাহিত হবে তখন প্রত্যেক কণার বেগ আর অভিমুখ একই থাকতে পারবে না, তখন এই কণার বেগগুলোকে আমরা বলবো, বা যে নির্দিষ্ট মানের পরে আর একই থাকে না তাকে আমরা কি বলবো, সন্ধিবেগ। যে নির্দিষ্ট বেগের মানের পরে শান্ত প্রবাহ আর থাকে না সেটাকে আমরা কি বলবো, সন্ধিবেগ বা সংকট বেগ, একদম সেম। আগের বার তোমাদের ছিল না সন্ধি কোণ আলোতে বা সংকট কোণ, সেম জিনিস। হ্যাঁ, এবার চলে যে প্রান্তীয় বেগ। এ তুমি বসবে না কেন? আচ্ছা কে বালা পড়েছে? ওই দেখো ও আবার হাতে ব্রেসলেট পরে এসছে বাবাজির। আচ্ছা এই শোনো, এই এটা মনে করো পৃথিবী, আর পৃথিবীর উপর থেকে মহাকাশ থেকে মনে করো একটা পাইপ রাখা আছে, হয়েছে অনেক উঁচু থেকে পাইপ রাখা আছে। হ্যাঁ আচ্ছা এবারে শোনো শোনো শোনো, তাহলে মনে করো মহাকাশ থেকে পৃথিবীর উপরে আসা পাইপের দৈর্ঘ্য অসীম না সসীম? মহাকাশে যেমন শেষ নেই তাহলে এটাও শেষ থাকবে না, অসীম। তাহলে সেক্ষেত্রে এই শোনো শোনো, সেক্ষেত্রে জল যখন উপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে জল যখন উপর থেকে নিচে পড়ছে সে একটা নির্দিষ্ট বেগে পড়বে, হয়েছে? তাহলে পতনশীল বস্তুর ক্ষেত্রে অসীম দীর্ঘ মানে দীর্ঘ কখনো নির্দিষ্ট নয়, সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল বস্তু শেষ পর্যন্ত যে সমবেগে পড়ে তাকে প্রান্তীয় বেগ বলে। অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে কোনো বস্তু যে বেগে পতিত হয় তাকে বলা হয় কি, প্রান্তীয় বেগ। কচি করে মুখস্থ করে নেবা, বুঝতে না পারলে অসম্ভব, কিচ্ছু করার নেই। কি হয়েছে এগুলোতে কি কনসেপ্ট বলবো বলো? এই যে এইটুকুনি কনসেপ্ট, তাছাড়া আবার কি? আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ আমি তো সেট করে দিয়ে এলাম সেদিনকে, পড়তে হবে তাহলে পড়াশোনা ছেড়ে দিতে হবে। আচ্ছা আবার টাইম করলে ফিরে আসি। হ্যাঁ কোনো একটা আদিত্য শোনো, কোনো একটা প্রবাহের মধ্যে দিয়ে মনে করো 1 মিনিটে 60 লিটার জল নির্গত হয়। এই শোনো, কোনো একটা প্রবাহীর মধ্যে দিয়ে 1 মিনিটে 60 লিটার জল প্রবাহিত হয়, হয়ে গেছে? 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে বলো তো 1 সেকেন্ডে কত লিটার জল যাবে? 1 মিনিটে 60 লিটার, তাহলে 1 সেকেন্ডে 6 লিটার, না না 1 লিটার, 1 লিটার 1 লিটার। তাহলে বিষয়টা হচ্ছে কোনো প্রবাহের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে কি ওই তরল প্রবাহের হার, ওই পরিবাহীর তরল প্রবাহের হার। এবার চলেছি বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি মানে হচ্ছে, এ ভালো করে দেখো, এইটা কাগজে এমনি এমনি নড়ছে, কেন নড়ছে? এভাবে হচ্ছে উড়ে চলে যাবে। আচ্ছা ওই এমনি সুযোগ হয়ে গেল, আমি ফু দিয়ে কি করবো?
বিষয়টা হচ্ছে মনে করো এটা এটা নীতি আছে, যদি এর উপর দিয়ে ফু দিই উঠে যায়। বিষয়টা হচ্ছে বার্নৌলি বললো যে যদি কোনো স্থানে বায়ুর গতিবেগ বেড়ে যায় তাহলে সেই স্থানে বায়ুর চাপ কমে যায়, হয়ে গেল। ফলে অন্য স্থানে বায়ু এসে সেই স্থান জায়গা দখল করে। তাহলে যখন আমি হবে হবে যখন আমি উপরে ফু দিচ্ছি তার উপরে বায়ুর চাপ কমে যাচ্ছে, এবার নিচের বায়ু কি করছে এই স্থানটা দখল করার চেষ্টা করছে, এখন নিচের বায়ু ঠেলতে গিয়ে কাগজটাকে ঠেলে নিয়ে চলে আসছে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ বলো। প্লেন হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এই তোমরা ওই টম এন্ড জেরি দেখেছো? দেখোনি? অগি দেখেছো তো? দেখবে যে আচ্ছা আমি জীবনে কোনোদিনও কল্পনা করি এমন হতে পারে, মানে বিদেশি যে এই সিনেমা না ওর নাম কি কার্টুন গুলো আছে, দেখবো যে বাড়িতে না ওই গ্যারেজের মধ্যে প্লেন থাকে ছোট ছোট, ওরা যখন তখন প্লেন নিয়ে বার করে ওড়ে। আমি এতদিন জানতাম না, 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা অঞ্চল আছে, একদম সত্য ঘটনা, প্রত্যেকের বাড়িতে ছোট ছোট প্লেন আছে, ওরা উড়ে বেড়ায় ওটা করে। আর ওদের লাইসেন্স, ওরা বলে 1 বছর নাকি লোকের সঙ্গে প্লেন চালালে লাইসেন্স দিয়ে দেয়, দিয়ে বাড়িতে প্লেন লাগে ওটা নিয়ে উড়ে বেড়ায়। আমরা যখন সাইকেল চালাই ওরা প্লেন চালায়। আহা আচ্ছা তীব্র ঝড়ে পায়েল, তীব্র ঝড়ে লোকের বাড়ির টিনের চাল কেন উড়ে যায়? গড়াই বলো। আচ্ছা আচ্ছা না, বিষয়টা হচ্ছে কি, যখন ঝড় হয় তখন এই টিনের উপরে প্রচুর প্রচন্ড বেগে হাওয়া হয়, ফলে উপরের চাপ ঘরের ভেতরে বা নিচের বায়ুর চাপের থেকে কমে যায়, ফলে মানে বাড়ির ভেতরে যে বায়ুর চাপ থাকে সেটা কি করে টিন থেকে আস্তে করে কচি করে তুলে দেয়, বলে যা, যে তুলে দেয় সেটা উল্টে যায়। আমাদের ওই বাড়ি আর টিনের চাল উল্টে গেছিল। হ্যাঁ হ্যাঁ কি না না, আমাদের বাড়ি প্রেসার করে রান্না বন্ধ হয়ে গেছে অন্য বাড়িতে। আচ্ছা এবার চলেছে ট্রেন, এই শোনো। আচ্ছা ট্রেন এটা প্ল্যাটফর্ম, আমরা ড্রোন ভিউ দেখছি, ড্রোন ভিউ এটা এটা প্ল্যাটফর্ম। আচ্ছা এটা হচ্ছে ট্রেনের লাইন, এটা বাবনদার তাজমহল, ঠিক আছে কি দরকার নেই। আচ্ছা এ হয়েছে 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 শোনো, বিষয়টা হচ্ছে মনে করো ট্রেনের এখানে কোনো একটা সুবোধ ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবার একটা কথা বলো শোনো, যখন ট্রেন এইটা দিয়ে মানে এই রাস্তা দিয়ে আসবে হলো, যখন ট্রেন যদি স্টেশনে না দাঁড়ায়, যদি দাঁড়ায় বা না দাঁড়ায় পরের কথা, ট্রেন যখন স্টেশনে ঢোকে গতিবেগের সঙ্গে ঢোকে, তাহলে যখন ট্রেন ঢোকে তাহলে ট্রেনের আশেপাশের বায়ু কেমন গতি বেশি, যেখানে গতি বেশি সেখানে বায়ুর চাপ কম, তাহলে মনে করো এখান থেকে হুশ করে ট্রেনটা যাচ্ছে, তাহলে এই অঞ্চলে বায়ুর চাপ কমে গেল, তাহলে এই অঞ্চলে বায়ুর চাপ বেশি, তো এই বায়ুর চাপ কি করে সুন্দর করে কচিটাকে ঠেলে দিয়ে বলে যা, বুঝতে পারলাম? মানেটা হচ্ছে এটাই, যখন লাইন দিয়ে ট্রেন চলাচল করে, কি লেখা আছে নাম তো, পাসওয়ার্ডও কাজ করে না, অরজিৎ আমি কিছু বলিনি, এই বাবনের ছবি না, এই আসে আসে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এই যে এবার হচ্ছে চলে আসি কোথায়, হোলি খেলা, পিচকারি, তাই না? আচ্ছা পিচকারিতে যখন তুমি জলকে ঠেলা মারো, পিচকারির জলের গতিবেগ বেশি থাকে, তাই জন্য তোমার গায়ে লাগতে পারে, কিন্তু যদি পিচকারির জলের গতিবেগ আরো বেড়ে যায়,
যেটা হচ্ছে স্প্রে মেশিনে হয়। আচ্ছা, চাষি বাড়ির মানুষ এটা ভালো জানে, আমাদের কাছে ছেলেমেয়ে সবাই জানে, যে যখন কীটনাশক প্রয়োগ করা হয়, যে যে মানে যে ওই কি বলে স্প্রেয়ার মেশিনের নাম স্প্রেয়ার বলে না, তাহলে স্প্রেয়ার মেশিনের মধ্যে কি হয়, জলটা একদম ছোট ছোট জলকণা হিসেবে যায়, তাই না? আচ্ছা, সৃষ্টির কাজ হয়। আচ্ছা, এগুলো কিন্তু নির্ভর এটা কিন্তু ওই বার্নৌলির নীতির উপর নির্ভর করছে। আচ্ছা, স্প্রে সবার বাড়িতেই আছে, সেটা যে গরমকালে বেশি কাজে লাগে, বিশেষ করে আদিত্যর, সেটা যে পারফিউম। হ্যাঁ, থাক। রাবার দাও, রাবার। আচ্ছা, ও সি তোমার আজকে পড়াবো না, চলতে চলতে চলতে। আচ্ছা, টেক্সট বই থাকে না, টেক্সট বইয়ে পেজ নাম্বার 52, 52 থেকে 58 স্থিতিস্থাপকতার আগে পর্যন্ত, 52 থেকে 58 স্থিতিস্থাপকতা আগে পর্যন্ত। আর কোশ্চেন, আই তো কোশ্চেন নাম্বার কোশ্চেন 28, ঘনত্ব কি থেকে স্থিতিস্থাপকতা কাকে বলে তার আগে পর্যন্ত, 52। এর আগে পর্যন্ত, হ্যাঁ করে দিচ্ছি। এই শোনো, এই যে ভৌত বিজ্ঞানের টপিক গুলো না তোমাদের বাস্তব জীবনের সঙ্গে বেশিরভাগ জিনিস রিলেট করে না, বার্নৌলির নীতি ছাড়া। ওই জন্য কষ্ট করে মুখস্থ করে নেওয়ার এর উপায় নেই কোনো, ঠিক আছে? আদিত্য ক্যাচ, ওটা বন্ধ করে দাও। এই আস্তে 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 বন্ধ করো।